এ মাজহাবের বিশেষ আয়োজন বাংলা কথনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাংলা সাহিত্যের এমন এক উপন্যাসের গভীরে প্রবেশ করব যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ভাবিয়ে তুলেছে। আমি বলছি সৈয়দ ওয়ালিউল্লাহর কালজয়ী সৃষ্টি লাল সালুর কথা। আজকের প্রথম পর্বে আমরা উপন্যাসের একেবারে শুরুর অংশটুকু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর আমরা চেষ্টা করব একদম পাতা ধরে ধরে এগোতে, কারণ ওয়ালিউল্লাহ যেভাবে প্রথম কয়েকটা পৃষ্ঠার মধ্যেই পুরো উপন্যাসের মঞ্চটা তৈরি করেছেন, সেটা এক কথায় অবিশ্বাস্য। ঠিক কিভাবে তিনি একটা অঞ্চলের আর্থসামাজিক অবস্থা, মানুষের মনস্তত্ত্ব আর মজিদের মতো একটা চরিত্রের আগমনকে এক সুতোয় বাঁধলেন, সেটাই আজ আমরা দেখব। দারুণ, চলুন তাহলে সেই জগতে প্রবেশ করা যাক। উপন্যাসটা শুরুই হচ্ছে এমন একটা লাইন দিয়ে যা পড়লে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। শস্যহীন জনবহুল এই অঞ্চল। হ্যাঁ, মাত্র 4টে শব্দ, কিন্তু এর মধ্যেই যেন একটা গোটা অঞ্চলের হাহাকার লুকিয়ে আছে। ঠিক এখান থেকেই ওয়ালিউল্লাহ উপন্যাসের মূল সুরটা টোনটা সেট করে দিচ্ছেন। সংকটটা খুব প্রাথমিক, টিকে থাকার সংকট। একদম খাবারের অভাব, আর এই অভাব যখন চরমে পৌঁছায় তখন মানুষের ভেতরের সৌজন্য, নীতিবোধ সবকিছুই কেমন ফিকে হয়ে আসে। লেখক তো বলছেনই, এখানকার মানুষের মধ্যে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ার ব্যাকুলতা এতটাই তীব্র যে তা মারামারির খুনাখুনিতে পর্যন্ত গড়ায়। ভাবুন একবার, সমাজটা প্রায় ভাঙনের মুখে দাঁড়িয়ে। এই ভাঙনের ছবিটা আমার কাছে সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে ওই রাতে ট্রেনের দৃশ্যে। ও হ্যাঁ, একটা সাপের মতো এঁকেবেঁকে ট্রেনটা এসে থামতেই ক্ষুধার্ত মানুষগুলো যেন পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য! তাদের চেতনার সজারু কাটা হয়ে ওঠা, সবকিছু হারানোর ভয়, প্রতি মুহূর্তে সতর্ক থাকা, এই একটা কথাই তো তাদের মানসিক অবস্থা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, এবং দৃশ্যটা আরও মারাত্মক হয়ে ওঠে যখন আপনি ভাবেন যে একটা সামান্য বাড়ানোর ভয়ও তাদের তাড়া করে বেড়াচ্ছে। ঠিক। একদিকে জীবনের সব মূল্যবান জিনিস তুচ্ছ, অন্যদিকে একেবারে সামান্য একটা জিনিসের প্রতিও মায়া। এই বৈপরীত্যটাই তাদের ডেসপিরেট অবস্থাটাকে তুলে ধরে। তাদের লক্ষ্য একটাই, দেহটা গেলেই হয়। একদম, নিজের শরীরটাকে কোনো মতেই নরক থেকে বের করে নিয়ে যেতে পারলেই হলো। জামা কাপড় ছিঁড়ল নাকি গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেল, সেদিকে কোনো হুঁশ নেই। মানুষের এই শুধু দেহটা গেলেই হয় মনোভাব, এটা তো গেল শারীরিক টিকে থাকার লড়াই, কিন্তু এই লড়াইটা তাদের মানসিক আর আধ্যাত্মিক জগৎকে কিভাবে প্রভাবিত করছিল? খুব ভালো একটা প্রশ্ন। আমার তো মনে হয় উপন্যাসের সবচেয়ে শক্তিশালী লাইনগুলোর একটা, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি, ঠিক ওই জায়গাতেই আঘাত করে। অবশ্যই। প্রথমবার পড়লে মনে হতে পারে এটা শুধু জনসংখ্যা আর খাবারের অভাব নিয়ে বলা, কিন্তু এর ভেতরে কি এক ধরনের ভণ্ডামির প্রতিও ইঙ্গিত নেই? অবশ্যই আছে। এই লাইনটার একাধিক স্তর রয়েছে আর কি। প্রথমত, আক্ষরিক অর্থ, মাথার ওপর টুপি আছে কিন্তু পেটে ভাত নেই। দ্বিতীয়ত, এর গভীর অর্থ, যেখানে মৌলিক চাহিদা পূরণ হয় না সেখানে বাহ্যিক ধার্মিকতার প্রদর্শনীটা বেড়ে যায়। ঠিক। সকালবেলা মক্তব থেকে শিশুদের কোরআন তেলাওয়াতের যে বর্ণনা লেখক দিয়েছেন, খেয়াল করে দেখবেন সেটা কিন্তু কোনো পবিত্র সুরের বর্ণনা নয়। না, একদমই না। তিনি বলছেন সেটা সমবেত আর্তনাদের মতো শোনায়, যেন শিশুরা পড়ছে না, বরং তাদের ক্ষুধা আর কষ্টই ওই সুর হয়ে বেরিয়ে আসছে। বাহ, বাইরে থেকে দেখলে মনে হবে এটা খোদা তাআলার এক বিশেষ দেশ, কিন্তু ভেতরটা একেবারেই ফাঁপা। একদম ফাঁপা। আর গ্রামের তরুণদের অবস্থা তো আরও করুণ। তারা কোরআন হেফজ করে হাফেজ হচ্ছে, কিন্তু দেশটা তাদের কাছে একটা মরার দেশ। হ্যাঁ, যে গলা দিয়ে কেরাতের সময় মধু ছড়ায়, সেই গলায় ক্ষুধার জ্বালায়, ভবিষ্যতের চিন্তায় ক্ষীণতর হয়ে ওঠে। ঠিক। ব্যাপারটা ভাবলে খুব কষ্ট হয়। যে জ্ঞান তারা অর্জন করছে তা তাদের বাস্তব জীবনে কোনো কাজেই আসছে না। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। তাদের শিক্ষা ব্যবস্থাটা বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। ওয়ালিউল্লাহ লিখছেন, কেতাবে যে বিদ্যা লেখা তা কোনো এক বিগত যুগে চড়ায় পড়ে আটকে গেছে। কি অসাধারণ একটা উপমা! অসাধারণ। অর্থাৎ এই শিক্ষাটা একটা মরা নদীর মতো, যার কোনো প্রবাহ নেই। এই শিক্ষা দিয়ে বড়জোর একটা মসজিদের ইমাম হওয়া যায়, কিন্তু অর্থনৈতিক মুক্তির কোনো পথ খোলা নেই। তাই এই জ্ঞান তাদের ক্ষুধার্ত পেটে প্রবেশও করে না, কোনো কাজেই লাগে না। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকেই জন্ম নেয় দেশ ত্যাগের হিড়িকটা। মানুষ জাহাজের খালাসি হতে ছুটে যায়, কারখানার শ্রমিক হয়, কিংবা
শেষমেশ মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের একটা চাকরির আশায় শহর বা অন্য গ্রামে পাড়ি জমায়। কিন্তু সেখানেও স্বস্তি নেই। মসজিদগুলো নাকি আগে থেকে দখল হয়ে আছে, মানে বাঁচার সব পথই যেন বন্ধ। এই বন্ধা প্রেক্ষাপটই তো লেখক প্রথমবারের মতো আমাদের মূল চরিত্র মজিদের একটা ছায়া দেখান, তাই না? হ্যাঁ, এক সরকারি কর্মচারী গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে শিকার করতে গিয়ে হঠাৎ এক মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠেন। হ্যাঁ, তিনি যখন সেই মৌলবীর সাথে কথা বলেন, মৌলবী কিন্তু নিজের গ্রামের দারিদ্রতার কথা স্বীকার করে না। সে একটা মহৎ উদ্দেশ্য আরোপ করে নিজের উপস্থিতিকে, মানে একটা ন্যায্যতা দেয়। কি বলে সে? সে বলে সে নাকি এই অশিক্ষিত কাফেরদের মধ্যে ইসলামের আলো ছড়াতে এসেছে। এখানেই তাহলে প্রথম ছলনার বীজটা দেখা যাচ্ছে। একদম। নিজের পেটের দায়ে পালিয়ে আসার কঠিন সত্যিটাকে লুকিয়ে একটা মহৎ ধার্মিক আবরণ দেওয়া, এই কৌশলটাই তো মজিদ পরে আরও বড় আকারে ব্যবহার করবে। ঠিক, এটা হলো মজিদের চরিত্রের প্রোটোটাইপ বা আদি রূপ আর কি। আর এই পটভূমিটা মাথায় রাখলেই মহব্বতনগর গ্রামে মজিদের নাটকীয় আগমনটা আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। লেখক এরপরই যেন ক্যামেরাটা জুম ইন করে নিয়ে আসেন সেই গ্রামে, যেখানে শ্রাবণের শেষের এক ভ্যাপসা দিনে দুই ভাই তাহের আর কাদের মাছ ধরছে। এই দৃশ্যটা আমার খুব প্রিয়। চারদিকে একটা থমথমে গুমোট পরিবেশ। হ্যাঁ, আকাশটা তামাটে নীলাপ রঙে, পানিতে গাছের ছায়া কাঁপছে না, ডিঙে নৌকাটাও চলছে নিঃশব্দে। চারদিকে একটা দমবন্ধ করা নিস্তব্ধতা। এই শান্ত ভাবটা কেমন যেন অস্বস্তিকর, তাই না? যেন বড় কোনো ঝড় আসার আগের মুহূর্ত। ঠিক তাই। লেখকের এই পরিবেশ বর্ণনাকে বলা যেতে পারে ফরশ্যাডোয়িং বা পূর্বাভাসের মতো। চারপাশের এই গুমোট থমথমে প্রকৃতিটা যেন মহব্বতনগর গ্রামের মানসিক আর সামাজিক স্থিবিরতারই প্রতীক। আর এই স্থিবিরতাই মজিদের আগমনের সাথে যে ঝড় আসতে চলেছে তারই ইঙ্গিত দিচ্ছে। এই নিস্তব্ধতা ভাঙার জন্যই যেন তার আগমন। একদম। মজিদের গ্রামে প্রবেশ করার দৃশ্যটা আমার যতবার পড়ি ততবারই গায়ে কাটা দেয়। দুই ভাই হঠাৎ দেখে মতিগঞ্জের সড়কের ওপর এক অপরিচিত লোক। শীর্ণকায় শরীর, মুখে কয়েক গাছি দাড়ি, আকাশের দিকে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। একজন অচেনা লোক রাস্তার উপর দাঁড়িয়ে। পুরো ব্যাপারটার মধ্যে একটা পরিকল্পিত নাটকীয়তা আছে। অবশ্যই আছে। এটা কোনো সাধারণ প্রবেশ নয়, এটা একটা পারফরম্যান্স। ঠিক। মজিদ হেঁটে গ্রামে ঢুকতে পারত, কিন্তু সে তা করে না। সে এমন একটা ভঙ্গি করে যা মানুষের মনে কৌতূহল এবং কিছুটা ভয় জাগিয়ে তোলে। সে নিজেকে সুরক্ষেকে সাধারণের থেকে আলাদা করে উপস্থাপন করছে। হ্যাঁ, মোনাজাত শেষ করে পুটলিটা তুলে নিয়ে বড় বড় পায়ে সে মহব্বতনগরের দিকে রওনা হয়। তার হাঁটার মধ্যেও একটা উদ্দেশ্য আর কর্তৃত্বের ছাপ কিন্তু স্পষ্ট। দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফিরে দেখে এলাহি কাণ্ড। কি দেখে? গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ভূস্বামী খালিক ব্যাপারীর বাড়িতে বিশাল জটলা, আর সেই জটলার একেবারে কেন্দ্রে বসে আছে সেই রহস্যময় লোকটি মজিদ। হ্যাঁ, এসেই গ্রামের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সে হানা দিয়েছে। আর এখানে ক্ষমতার দ্বন্দ্বটা একেবারে প্রথম মুহূর্ত থেকেই পরিষ্কার। মজিদ একজন কপর্দকশূন্য বহিরাগত, গ্রামে এসেই সেখানকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি খালেক ব্যাপারী এবং অন্যান্য মাতব্বরদের জ্ঞান দিচ্ছে, তাদের সরাসরি চ্যালেঞ্জ করছে। তার বসার ভঙ্গি, তার কোট্রাগত চোখের আগুন ঝরানো দৃষ্টি, সব কিছুতেই একটা কর্তৃত্বের ছাপ। সে কিন্তু ভয় পেয়ে এক কোণায় বসে নেই। না, সে সভার মধ্যমণি। আর তার মুখের ভাষা তো আরও ধারালো। গ্রামবাসীকে সে তীব্র ভাষায় তিরস্কার করছে। আপনারা জাহেল, বেলেম, আনপাড়া। ভাবা যায়, একজন আগন্তুক এসে গ্রামের সবাইকে মূর্খ বলে গালি দিচ্ছে। সে অভিযোগ করছে গ্রামের একপাশে অবহেলায় পড়ে থাকা একটা কবরকে অসম্মান করে তারা বিরাট গুনাহ করেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মোদাসের পীর নামটার মধ্যেই ওয়ালিউল্লাহ একটা অসাধারণ খেলা খেলেছেন। তাই নাকি? হ্যাঁ, মোদাসের শব্দের একটা অর্থ কিন্তু অজ্ঞাত বা নামহীন। ও আচ্ছা। মজিদ শুধু একটা পুরনো ভাঙা কবরকে মাজার বানাচ্ছে না, সে আক্ষরিক অর্থেই অজানাকে পুঁজি করছে। এটা মানুষের অজানার প্রতি ভয় আর ভক্তির এক নিখুঁত মনস্তাত্ত্বিক চাল। বাহ, এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ। সে এমন এক শক্তিকে প্রতিষ্ঠা করছে যার কোনো ইতিহাস নেই, তাই তাকে চ্যালেঞ্জ করারও কোনো ভিত্তি থাকে না। গ্রামের লোক তো জানেই না ওটা কার কবর। সে একেবারে শূন্য থেকে একটা মিথ তৈরি করছে। এরপর তো সে নিজের একটা গল্প ফান্দে। হ্যাঁ, বলে যে গারো পাহাড়ে সে খুব সুখেই ছিল। কিন্তু এক রাতে স্বপ্নে পীর তাকে আদেশ দিয়েছেন এই মাজারকে উদ্ধার করার জন্য। এই ঐশ্বরিক আদেশের গল্পটা দিয়েই তো সে সবার মুখ বন্ধ করে দেয়। ঠিক,
তার গল্পটা এমনভাবে সাজানো যে গ্রামের সহজ সরল ধর্মভীরু মানুষ ভয় এবং ভক্তিতে একেবারে নত হয়ে যায়। সে নিজের কষ্টকর যাত্রার কথা বলছে। বলছে পীর তাকে স্বপ্নে ডেকেছেন। এ কথাগুলো বলার সময় তার চোখ পানিতে ভরে উঠছে, গলা ধরে আসছে। এই আবেগ, এই নাটকীয়তাই তার সবচেয়ে বড় অস্ত্র। সে গ্রামের মানুষের দুর্বলতম জায়গায় আঘাত করছে, তাদের বিশ্বাস আর ভয়। একদম। তাহলে আজকের এই আলোচনায় আমরা দেখলাম লালসালু উপন্যাসের একেবারে শুরুতে সৈয়দ ওয়ালিউল্লাহ কিভাবে একটি শস্যহীন, আশাহীন, কুসংস্কারাচ্ছন্ন সমাজের নিখুঁত চিত্র এঁকেছেন। এই সমাজটা ছিল একটা শূন্য ক্যানভাসের মতো আর কি। হ্যাঁ, আর সেই শূন্যতার মধ্যেই আবির্ভাব ঘটে ধূর্ত মজিদের, যে মানুষের বিশ্বাস, অজ্ঞতা আর ভয়কে পুঁজি করে নিজের ক্ষমতার এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলার প্রথম ভিত্তিটা স্থাপন করে। শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে দিতে চাই। অবশ্যই। মজিদের কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রতারণামূলক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে শস্যহীন জগৎ থেকে সে নিজেও পালিয়ে এসেছে, যে জগতে টিকে থাকাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই প্রেক্ষাপটে তার এই মাজার আবিষ্কার কি কেবলই ক্ষমতার লোভ আর শোষণের হাতিয়ার, নাকি এটা তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া কৌশল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই জটিল প্রশ্নটাই লালসালুকে শুধু একটা উপন্যাস না রেখে মানুষের নৈতিকতা নিয়ে এক গভীর দর্শনে পরিণত করে।